হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ স্কুল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমার প্রথম ক্লাস। তো আমি তোমাদের যে টপিকগুলো এখানে কভার করব, মূলত আমি ক্লাস 11 এবং ক্লাস 12 যারা এই সদ্য মাধ্যমিক দিয়ে সায়েন্স নেব ভাবছো, এই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তো তোমাদের জন্যই আমার এই ক্লাসগুলি। আজকে আমার যে টপিকটা সেটা হচ্ছে ক্যালকুলাসের লিমিট, যেটা খুবই উপকার হবে তোমাদের ক্লাস 12-এর জন্যও, এবং বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, জয়েন্ট এন্ট্রান্স রয়েছে, তার সাথে যে এক্সামগুলো রয়েছে তোমাদের সবের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই লিমিট। মানে ক্যালকুলাস শিখতে গেলে, ক্যালকুলাস যে কলন বিদ্যা তোমাদের যে পুরো পোর্শন রয়েছে ক্লাস 12-এ, তার যে ইন্ট্রোডাকশন সেটা হচ্ছে লিমিট দিয়ে, এবং এই লিমিট রয়েছে তোমাদের ক্লাস 11-এ। তো ক্লাস 11-এর কলন বিদ্যার প্রথম অধ্যায় হচ্ছে লিমিট। তো চলো, আর ধৈর্যের সীমা থাকছে না, শুরু করা যাক সীমা। তো সীমার আজকে যেটা আমি নেব মূলত সেটা হচ্ছে থিওরি ক্লাস, এবং এরপর আমি তোমাদেরকে ছায়া প্রকাশনী, এনসিইআরটি এবং বিভিন্ন বুক থেকে যত ধরনের কোশ্চেন থাকে সব কোশ্চেনই কিন্তু আমি সলভ করাবো। প্রথমে আমি তোমাদেরকে বলবো চেষ্টা করতে, তোমরা না পারলে আমার ভিডিও পজ করে করে চেষ্টা করবে, না পারলে ভিডিও দেখবে, সলভ করে দেওয়া থাকবে। তো চলো, প্রথমেই আমরা লিমিটের কনসেপ্টটা বুঝে নিই। লিমিটটা কি জিনিস? তো প্রথমেই লিমিট জানতে গেলে আমাদের দুটো টার্ম শিখতে হবে। একটা হচ্ছে অসংজ্ঞাত, আনডিফাইন্ড, এখান থেকে লিমিটের কনসেপ্টটা আসছে। আর দ্বিতীয় হচ্ছে অপেক্ষক, ফাংশন। তো কলন বিদ্যার সব থেকে শুরুতে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অপেক্ষক। অপেক্ষকটা কি জিনিস? অপেক্ষক হচ্ছে, যেমন ধরো তুমি একটা কোনো ঘর তৈরি করবে, ঘর তৈরি করার জন্য কি দরকার? ইট, বালি, সিমেন্ট। তো ইট দিয়ে দিয়ে সাজিয়ে সাজিয়ে ঘরটা তৈরি হয়। তো সেই ইটের সমন্বয়ে তৈরি হচ্ছে একটা বিল্ডিং। সেরকমই চলরাশির সমন্বয় নিয়ে গঠিত হচ্ছে এফ অফ এক্স। এই যে এফ অফ এক্স লিখেছি আমি, এই তোমরা দেখতে পাচ্ছ, ধরো এইখানটায় এই যে লিখে রেখেছি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার। এই যে দেখতে পাচ্ছ না, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার লিখে রেখেছি। এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মানে এখানে এক্স হচ্ছে আমার ওই ইটটা, আর বাড়িটা তৈরি হয়েছে এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ারটাকে আমি বলবো অপেক্ষক, যেটা এক্স চলরাশি দিয়ে তৈরি। তোমাদের প্রশ্ন আসতেই পারে, তাহলে কি শুধু এক্স দিয়েই তৈরি হয়? মূলত যেটা আমাদের বইতে প্রচলন রয়েছে, এক্স দিয়েই আমরা অপেক্ষককে লিখি, এফ অফ এক্স দিয়ে। আর ওয়াই কে আমরা বলি এফ অফ এক্স। মানে এই এফ অফ এক্স কে আমরা লিখবো, এই যে এফ অফ এক্স আমরা লিখেছি না, এফ অফ এক্স এইটা। তাহলে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই অপেক্ষক মানে কি, তাহলে বুঝতে পারলে যে এক্স দিয়ে তৈরি ফাংশন অফ এক্স, এফ অফ এক্স। এই জন্য আমরা এফটা ইউজ করছি, কারণ ফাংশন, অপেক্ষকের ইংরেজি হচ্ছে ফাংশন, তাই এফ অফ এক্স। এফ অফ এক্স কে বলা হয় ওয়াইও বলা যায়। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার হলো একটা ফাংশন। সেরকমই এফ অফ এক্স সমান, এই যে ডান দিকে লিখেছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9/x-3, এটাও একটা ফাংশন। এফ অফ এক্স সমান সাইন এক্স, এটাও একটা ফাংশন। কিন্তু দেখো এই সাইন এক্স গুলো কিন্তু তোমরা ক্লাস 10-এই শিখেছো, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এগুলো কোথায় ছিল? ত্রিকোণমিতিতে ছিল। তাহলে এইগুলোকে আমরা বলবো ত্রিকোণমিতিক অপেক্ষক। এগুলোকে আমরা কি বলবো? না, এইগুলোকে বলবো আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক, ত্রিকোণমিতিক, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আর এই যে এক্স দিয়ে তৈরি হচ্ছে, এক্স গুলোকে আমরা কিভাবে পড়েছিলাম? এক্স গুলোকে আমরা পড়েছিলাম বীজগণিতে। তাহলে এইগুলোকে আমরা বলবো বীজগাণিতিক অপেক্ষক। এগুলোকে বলবো বীজগাণিতিক অপেক্ষক। তাহলে মূলত দু ধরনের অপেক্ষক আমরা এখানে শিখলাম। একটা হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক, যেখানে সাইন থাকবে, কস থাকবে, ট্যান থাকবে, কোসেক, সেক, কট, এইগুলো দিয়ে তৈরি হবে। এইগুলো দিয়ে এবার যোগ থাকতে পারে, গুণ থাকতে পারে, ভাগ থাকতে পারে। যাই হোক, যেভাবে হোক ঘরটা তৈরি করেছে সাইন, কস, ট্যান, সেইভাবে আমার অপেক্ষকটা তৈরি হয়েছে। আর এলজেব্রাইক অপেক্ষকগুলো মানে বীজগাণিতিক অপেক্ষকগুলো কি দিয়ে তৈরি হবে? না, এক্স দিয়ে তৈরি হবে। এবার এক্স এর মাথায় 2 চাপাও, 3 চাপাও, যোগ করো তার সাথে 5x, 3x, যা খুশি। তাহলে এইগুলো হচ্ছে আমার বীজগাণিতিক অপেক্ষক। যেমন পরের এক্সাম্পলটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9/x-3, এটা একটা বীজগাণিতিক অপেক্ষক। তাহলে এই অপেক্ষকগুলো আমরা কেন জানলাম, এইগুলো তো আমি পরে আসছি। প্রথমে জানবো আমি আনডিফাইন্ড কি জিনিস। তাহলে আমি বললাম লিমিট জানার আগে আমাকে দুটো টার্ম জানতে হবে, একটা হচ্ছে যে অসংজ্ঞাত আনডিফাইন্ড, আর একটা হচ্ছে অপেক্ষক ফাংশন। তোমরা ছোট থেকে যে ভাগ টাগ করে আসো, তোমাদের মাঝে মধ্যেই এইরকম কখনো কি সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাকে শূন্য দিয়ে কাউকে ভাগ করতে হচ্ছে? এবং শূন্য দিয়ে কাউকে যখন ভাগ করা হয়, তখন স্যার কি বলেছেন? যে শূন্য দিয়ে কিন্তু কাউকে ভাগ করা যাবে না। কিন্তু শূন্যকে যদি আমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? মানে উপরে যদি শূন্য থাকে, তাহলে কিন্তু সে তোমাকে ভাগ করে দিলেও তোমাকে শূন্য করে দেবে। তাহলে উপরে যদি শূন্য থাকে তাহলে কিন্তু ভাগ করা যাবে, কিন্তু নিচে শূন্য কখনোই আমরা ম্যাথে পাই না। তাহলে এই নিচে শূন্য যদি চলে আসে, তাহলে কি তাদের মান বের করা যাবে না?
তাদের মান বের করা যাবে, এই জন্যই তো আমরা শিখছি লিমিট। তো যাই হোক, নিচে যদি শূন্য থাকে তখন এই যে টার্মগুলো এইগুলোকে আমরা বলবো আনডিফাইন্ড। শুধু কি নিচে শূন্য থাকলে হবে? ওপরেও শূন্য চলে এলো, নিচেও শূন্য চলে এলো, তখনও কি বলবো? তখনও কিন্তু আনডিফাইন্ড। ওপরে অসীম চলে এলো, নিচে অসীম। দেখো, অসীম আর আনডিফাইন্ড দুটো কথার কিন্তু মানে একদমই আলাদা। অসংজ্ঞাত আর অসীম এই দুটোকে কিন্তু মিলিয়ে মিশিয়ে নেবে না। অসংজ্ঞাত মানে হচ্ছে আনডিফাইন্ড, মানে যেটা ডিফাইন করা যাবে না। ডিফাইন মানে কি? সংজ্ঞা, যেটা সংজ্ঞা দেওয়া যাবে না, মানে অনির্ণেয় বলা যায়। এই যে যেমন শূন্য যদি নিচে চলে আসে, শূন্য দিয়ে আমি 5কে ভাগ করি, তো আমার অনেকগুলো ভাগশেষ চলে আসবে। তাহলে কি সেটা কি ম্যাথমেটিক্যালি পসিবল? অনেকগুলো ভাগফল? না, অনেকগুলো ভাগফল ম্যাথমেটিক্যালি পসিবল নয়। তাই এই যে টার্মগুলো এইগুলোকে বলবো আনডিফাইন্ড। কিন্তু অসীম কি জিনিস? অসীম হচ্ছে যেমন অসীমের দিকে ধেয়ে যাচ্ছে কোনো একটা রকেট। অসীমের দিকে ধেয়ে যাওয়া মানে কি? ওপরের দিকে। ওপরের দিকে তাকাচ্ছি তো, ওপরের দিকে তাকাচ্ছি তো আমি কি দেখতে পাচ্ছি? অসীম মানে কিছুই দেখতে পাচ্ছি না, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে একটা রকেট, তাহলে এটা অসীম। সমুদ্রের জলের দিকে যখন আমরা তাকাই তখন কি দেখতে পাই? জল, চারদিকে জলেই জল। আগে দিকে যত তাকাচ্ছি আমি কিলোমিটার পর কিলোমিটার, কিলোমিটার পর কিলোমিটার জল দেখতে পাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে? এটা একটা লার্জ নাম্বার। মানে আমি বলতে পারি 15,000 কোটি, আরো শূন্য শূন্য দিয়ে যাও, 5 কিলোমিটার শূন্য দিয়ে দাও, তখন একটা এই যে লার্জ নাম্বারটা, এটাকে বলবো আমরা অসীম। তাহলে অসীম আর আনডিফাইন্ড এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো? তাহলে অসীম একটা আলাদা জিনিস, আনডিফাইন্ড একটা আলাদা জিনিস। তাহলে এইবারে উপরে ধরো অসীম চলে এলো, নিচেও অসীম চলে এলো, তখন কি হবে? তখনও কিন্তু এটা আনডিফাইন্ড হবে। কেন স্যার আনডিফাইন্ড হচ্ছে? এটা এটা তো আমরা ধরো এইখানে ইনফিনিটি, এই ইনফিনিটি কেটে বলে দিলে 1। না, ইনফিনিটি ইনফিনিটি কেটে 1 হবে না। কেন হবে না? ধরো তুমি তোমার ইনফিনিটি হচ্ছে ধরো রাম আর শ্যাম। রাম আর শ্যাম দুজন যাত্রা শুরু করেছে অসীমের দিকে। তাহলে অসীমের দিকে যাত্রা শুরু করেছে, রামের গাড়ির গতিবেগটা একটু কম শ্যামের গতির গাড়িবেগ থেকে। তাহলে শ্যাম চলে গেল আমার 15,000 কোটি কিলোমিটার ছাড়িয়ে আরো অনেকটা। কিন্তু সেখানে রাম গাড়ির গতিবেগ যেহেতু কম, তাই সে একটু কম গেছে, কিন্তু অসীমেই গেছে। তাহলে সে হয়তো গেল 14,000 কোটি কিলোমিটার। তাহলে তার 14,000 আর এর 15,000 কোটি আর এর 14,000 কোটি কোটি দুটো কি কেটে এক হবে? হবে না, দুটো আলাদা নাম্বার। তাহলে অসীমকে অসীম দিয়ে ভাগ করলে ওর অসীমটা আরো অসীম বেশি অসীম হতে পারে, এর অসীমটা কম অসীম হতে পারে। তাহলে এই দুটোকে ভাগ করলে আমার কিন্তু এক আসবে না। সেম লজিক মাইনাস করলে অসীম থেকে অসীম মাইনাস করলে কি জিরো আসবে? না, জিরো আসবে না। ওর অসীমটা বড়, এর অসীমটা একটু ছোট হতে পারে। তাহলে এই যে তোমরা চার ধরনের, সরি, এই যে তোমরা এইগুলো পেলে, তাহলে 1, 2, 3, 4 চার ধরনের আনডিফাইন্ড রাশি তুমি পেলে। তাহলে এই 4 ধরনের রাশি কিন্তু আমার কি হচ্ছে? আনডিফাইন্ড, মানে অসংজ্ঞাত। তাহলে বুঝতে পারলে দুটো, আমি কি বললাম? লিমিট জানার আগে আমাকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে অসংজ্ঞাত, একটা হচ্ছে অপেক্ষক। দুটো তোমরা জানতে পারলে। এরপর চলো, তাহলে লিমিটের দরকার পড়লো কেন? এইটা হচ্ছে প্রশ্ন। লিমিটের দরকার কেন পড়লো? তাহলে আমরা কি জন্য শিখলাম আনডিফাইন্ড জিনিসটা? লিমিটের দরকার ওই আনডিফাইন্ড জিনিসগুলো বার করার জন্যই পড়লো। কিরকম? ধরো তোমাকে এই যে ফাংশনটা আমি উপরে লিখেছিলাম x² - 9 x - 3 লিখেছিলাম, তো তাহলে এই ফাংশনটা যদি আমাকে x² - 9 x - 3 যদি x = 3 পয়েন্টে, এই যে লেখা আছে x = 3, এই x = 3 পয়েন্টে যদি আমাকে এই ফাংশনটার মান বের করতে বলে, তাহলে কি হবে? না, আমি x = 3 বসাবো, x এর জায়গায় 3 বসাবো। 3 বিন্দুতে মান বের করতে বলা মানে কি? x এর জায়গায় 3 বসাবো। তাহলে তুমি বসাও, এই x এর জায়গায় যদি 3 বসাও তাহলে কি হবে? 3 স্কয়ার মাইনাস 9 বাই নিচে কি হচ্ছে? নিচে হচ্ছে 3 মাইনাস 3। তাহলে উপরে কত চলে এলো? উপরে চলে এলো, দেখো তোমার 3 × 9 মাইনাস 9, 9 থেকে 9 বাদ দিলে 0, নিচেও চলে এলো 0। দেখো এই একটা ফরম্যাটে চলে আসছে 0/0। তাহলে 0/0 আমি কি বলেছিলাম? 0/0 এলে ওটা হয়ে গেল আনডিফাইন্ড। তাহলে এইরকম আনডিফাইন্ড জিনিস যদি আমার চলে আসে কোনো একটা ফাংশনের, তাহলে আমরা ফাংশন কি জন্য শিখলাম? তাহলে আমরা মানটা কার বার করবো? আমরা ফাংশনের মান বার করবো কোনো একটা বিন্দুতে। তাহলে কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশনের মান যদি আমার এইরকম চলে আসে 0/0 ফর্মে চলে আসে, তখন সেটা কি হয়ে গেল? আনডিফাইন্ড হয়ে গেল। তাহলে আনডিফাইন্ড হয়ে গেলে আমার কি কনসেপ্টের দরকার পড়ছে? আমার দরকার পড়ছে লিমিট কনসেপ্টের। তাহলে লিমিট কনসেপ্ট দিয়ে এটাকে কিভাবে আমরা কিভাবে সলভ করবো? দেখো, তাহলে লিমিট জিনিসটা কি? লিমিট জিনিসটা দেখবে তোমরা এইরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে লিমিট চ্যাপ্টারটা অনেকগুলো জিনিস তীর চিহ্ন দিয়ে দিয়ে পাবে। মানে তীর চিহ্ন মানে এই একটু চালাকি করে সমানটাকে তীর চিহ্ন লিখে দিয়েছে। তীর চিহ্ন মানে তুমি 3-এর দিকে যাও, তুমি 3 বসাও না। তাহলে 3-এর দিকে যাও, 3 বসাও না মানে এটা কি? মানেটা 3 বসালে তো 0/0 হচ্ছে, আর 3-এর যদি আমি খুব কাছাকাছি কোনো নাম্বার বসাই তাহলে কি সেটা 0/0 হবে? না,
দেখো তুমি 3-এর কাছাকাছি, খুব কাছাকাছি 3.00001, বা তুমি বললে আরো কাছে হবে স্যার 3.5 কিলোমিটার শূন্য দিয়ে একটা 1 দিলে, তুমি বললে না স্যার আরো কাছে হবে, 3 দশমিকের পরে আমি 10 কিলোমিটার শূন্য দিলাম, তারপর একটা 1 দিলাম, তো সেটাও তো আমার 3-এর কাছাকাছি। তাহলে তুমি যত দশমিকের পর শূন্য দিয়ে 1 2 দিবে, তাহলে তত তোমার 3-এর কাছাকাছি আসবে। এবং তুমি যতই কাছে নাও আর যাই নাও, তুমি তো 3 নিচ্ছ না, তাহলে 3 যখন নিচ্ছ না তখন তো আর 0/0 আসবে না। তাহলে 0/0 যদি না আসে, তাহলে তোমার সমস্যাটাই দূর হয়ে গেল, তাহলে আর আনডিফাইন্ড থাকলো না। তাহলে 3 যদি না নিয়ে, এই দেখো যেমন আরেকজন বলছে না আমি স্যার বাঁ দিকে নেবো, 3-এর বাঁ দিকে নেবো, 3-এর বাঁ দিকে 2.99 নিয়েছে, এই দেখো এখানে এখানে দেখো 2.99 নেওয়া হয়েছে, 2.99। এবারে আরেকজন বললো স্যার আপনি নিয়েছেন 5টা নয়, আমি নেবো 10টা নয়, তাহলে কি সে আরো 3-এর কাছে গেল। তাহলে 3-এর কাছাকাছি যাচ্ছে, এই তীর চিহ্নটার মানে ওটাই, যে আমি 3-এর কাছাকাছি যাচ্ছি, টেন্ডস টু এটাকে বলা হয়। তাহলে এটাকে কি বলে, এটাকে বলে টেন্ডস টু, টেন্ডস টু, এক্স টেন্ডস টু 3। তাহলে এক্স টেন্ডস টু 3 মানে কি, এক্স 3-এর খুব কাছাকাছি যাচ্ছে। তাহলে এক্স 3-এর কাছাকাছি যাওয়া মানে কি, 2.99, 5 কিলোমিটার নয় বসিয়ে আমি একটা বসাতে পারি। তাহলে এই যে নাম্বারগুলো আমি বসাচ্ছি, এইগুলো যদি আমি বসাই এক্স এর জায়গায়, তাহলে কিন্তু আমার 0/0 আসছে না, এবং সেটা একটা ভ্যালিড মান আসছে। সেই মানটা কি হবে, তোমরা এটা করে দেখবে, 2.99 বসাবে, একটু ক্যালকুলেটরে করে দেখবে তো, 2.99 এর স্কোয়ার -9/2.99 - 3, মানে এই মানটা কত আসছে। দেখবে এই মানটা কিন্তু আসবে আমার 6-এর কাছাকাছি। 6-এর কাছাকাছি মানে কি, হয় 5.9999 আসবে, 5.98888 এরকম আসবে, নইলে আসবে 5.00001 আসবে। তাহলে সরি 6.00001 আসবে। তাহলে 5.999 মানে কি, সেটা তো মোটামুটি 6, আর 6.00001 মানে কি, সেটা হচ্ছে যে 6। তাহলে 6-এর কাছাকাছি আসছে। এই যে আমি 3-এর কাছাকাছি মান নিচ্ছি 3.00001, তাহলে এই যে 0.00001, এটাকে আমি নেগলিজিবল করতে পারি। তাহলে আমার একটা আমি এফএক্স এর মান পাচ্ছি, এবং সেই মানটা কত হচ্ছে না 6 হচ্ছে। সেটা স্যার 0/0 থাকছে না, সেটা তো 6 হচ্ছে। তাহলে আমি এফএক্স এর একটা মান পাচ্ছি। তাহলে এই জন্য আমার লিমিট কনসেপ্টটা দরকার হলো, যে তুমি যদি 3 বিন্দুতে কোনো একটা ফাংশনকে আনডিফাইন্ড পেয়ে যাচ্ছ, তখন তুমি 3-এর কাছাকাছি কোনো নাম্বার বসাও, তখন কিন্তু আর সে আনডিফাইন্ড থাকবে না, তার একটা মান বেরোবে, এবং সেটা হয়তো 5-এর কাছাকাছি যাবে, 6-এর কাছাকাছি যাবে, 7-এর কাছাকাছি যাবে, যে নাম্বারটার কাছাকাছি যাবে সেটাকে আমি বলবো উত্তর। তাহলে তুমি একটা অ্যান্সার পাচ্ছ, সেটা হচ্ছে 6। আচ্ছা স্যার, তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি একজন নিল 3.001, একজন নিল 2.9999, তাহলে দুটোর মধ্যে কি ডিফারেন্স, দুটোই তো কাছাকাছি। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, একটা তুমি নিচ্ছ 3-এর বাঁ দিকে, আর একটা নিচ্ছ তুমি 3-এর ডান দিকে। দেখো 3-এর ডান দিকে নিচ্ছ 3.00001, এটা হচ্ছে কিন্তু 3-এর ডান দিকে, আর একটা নিচ্ছ 2.999, সেটা 3-এর বাঁ দিকে। তাহলে বাঁ দিক থেকে দেখো এখানটা লেখা রয়েছে, কি লেখা রয়েছে, এই যে এখানটা লেখা রয়েছে না, বাঁ দিক থেকে 3-এর কাছাকাছি গেলে সেটাকে কি লিখব না, লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস, মানে 3-এর বাঁ দিকে, মানে 3 মাইনাস ওই জন্য। আর 3-এর ডান দিকে হলে কি হবে, তখন বলবো লিমিট 3 প্লাস। তাহলে এই যে জিনিসটা, এইটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আর এইটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। কি দরকার স্যার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করার, কি দরকার আপনার? দরকার আছে, তোমার এলো লেফট হ্যান্ড লিমিটটা যখন তুমি করলে 2.999 বসিয়ে, তখন তুমি দেখছো যে তোমার মোটামুটি 6-এর কাছাকাছি আসছে না, অন্য একটা নাম্বার চলে এলো। আরেকজন 3-এর ডান দিকে বসিয়ে দেখলো যে তার মোটামুটি 6-এর কাছাকাছি এলো, তখন তুমি অ্যান্সার কোনটা করবে, কোনটা করবে অ্যান্সার? তোমার তো বাঁ দিকে, তুমি বলছো যে আমি তো ভুল নই স্যার, 3-এর আমি বাঁ দিকে 3-এর কাছাকাছি 2.9999 নিয়েছি। আরেকজন বললো স্যার আমিও তো ভুল নই, 3.00001 নিয়েছি। তাহলে দুজনের অ্যান্সার দুটো এলো। তাহলে দুজনের অ্যান্সার যখন দুটো এলো, তখন কি হলো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো আলাদা আলাদা হয়ে গেল। আর দুটো আলাদা আলাদা হয়ে গেলে তখন আমার দুটো মান পেলে কি লেখা যাবে, দুটো মান পেলে লেখা যাবে না। তাহলে দুটো মান যদি আলাদা আলাদা হয়, তখন ওটাকে বলবো আমার লিমিটটার অস্তিত্ব নেই। তাহলে লিমিটটা আমি দেখো নিচে লিখেছি, দেখো লিমিট এক্স টেন্ডস টু এ, এই যে লেখা রয়েছে দেখো, এই কারসারটাই আমি হারিয়ে ফেলছি, এই প্রথম ক্লাস তো সমস্যা হচ্ছে। এই দেখো খুঁজে পেয়েছি, এই যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এর অস্তিত্ব থাকবে যদি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স আর লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো যদি সমান হয়, তাহলে আমি বলবো অস্তিত্ব আছে।
তাহলে এতদূর বুঝতে পারলে যে বাঁ দিক আর ডান দিকটাকে সমান হতে হবে, দুজনকে 6-এর কাছাকাছি আসতে হবে। হ্যাঁ, সে তোমার হয়তো হতে পারে 5.99 একজনের এসছে আর একজনের 6.0001 এসছে, তখন কিন্তু আমি দুটোকেই 6 বলতে পারবো। কিন্তু একজনের ধরো চলে এলো 3 আর একজনের চলে এলো 6, তো 6.001, একজনের 2.99, তাহলে কি তুমি দুটো আলাদা একই বলতে পারবে? বলতে পারবে না। তাহলে একটা নাম্বারের দিকেই এগোতে হবে, 6-এর দিকেই যেন এগোয়। তখন আমি বলবো বাঁ দিক আর ডান দিক সমান হচ্ছে, অতএব রাম আর শ্যাম দুজনেরই কেউ একজন বাঁ দিক থেকে টেস্ট করেছিল, একজন ডান দিক থেকে টেস্ট করেছিল, দুজনেরই সমান এসছে, মোটামুটি 6-এর কাছাকাছি এসছে। তাহলে আমি বলতে পারবো যে লিমিটটার অস্তিত্ব আছে। বুঝতে পারলে অস্তিত্ব থাকার ব্যাপারটা? এই অস্তিত্ব নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। তাহলে অস্তিত্ব নিয়ে তোমরা ছায়া প্রকাশনীর বইতেও অনেক প্রশ্ন পাবে এবং পরীক্ষাতেও এই অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন আসে। তাহলে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার? যাই হোক, চলো আমি এখন বায়োলজিতে ঢুকতে পারি না, যাই পরে এক্সাম্পলে যাই। দেখো, তাহলে স্যার এরকম একটা এক্সাম্পল দিন যেটা, এটা তো নয় আপনি বলছেন যে 6-এর কাছাকাছি বাঁ দিকে গেলেও আসবে, ডান দিকে গেলেও আসবে, আপনি একটা এক্সাম্পল দিন তো যেটা হবে না। তো চলো এক্সাম্পল দিই। তাহলে এফ এক্স ইকুয়াল টু, দেখো 1 আর 2 নিয়েছি, একটা এক্স গ্রেটার ইকুয়াল টু 0, একটা এক্স লেস দেন 0। কোথায় বার করতে বলেছে আমাকে লিমিটটা? লিমিট দেখো বলেছে এক্স টেন্ডস টু 0 এফ এক্স। এফ এক্স কোনটা? এই যে 1 আর 2 দুটোই। তো স্যার দুটো কি করে? দুটো কি করে দেখো, দেখাচ্ছি দুটো কি করে। দেখো এই যে জিরোটা কোথায় আছে? এই দেখো জিরো আমরা নিয়েছি জিরোর ডান দিকে। জিরোর ডান দিকে মানে কে? এক্স গ্রেটার ইকুয়াল টু 0। এক্স গ্রেটার ইকুয়াল টু 0, জিরো ডান দিক পড়ছে, তো এক্স গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি? জিরোর থেকে বড় সংখ্যা, জিরোর থেকে 1 2 3 4 এগুলো কোন দিকে পড়বে? এগুলো ডান দিকে পড়বে। তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 মানে ডান দিকে। ডান দিকে ফাংশনটার ভ্যালু কত? ফাংশনটার ভ্যালু ডান দিকে দেখো 1, এই যে 1। হ্যাঁ, আমার কিন্তু এই কার্সারটা আমি কিন্তু ইউজ করতে পারছি না ভালো করে, পেন ট্যাবটা ভালো করে ইউজ করতে পারছি না, তার জন্য দুঃখিত। ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তাহলে ডান দিকে কিন্তু 1 আর বাঁ দিকে এক্স লেস দেন 0, মানে বাঁ দিকে -1 -2, এই যে বাঁ দিকে এফ এক্স এর ভ্যালু কত? 2। তাহলে ডান দিকে স্যার ভ্যালু আলাদা, বাঁ দিকে ভ্যালু আলাদা, তাহলে কি দেখে কি বুঝতে পারছো? কি বুঝতে পারছো? চলো করা যাক। তাহলে লিমিট আমি যখন এক্স টেন্স টু 0 এফ এক্স করেছি, দেখো যখন আমি লেফট হ্যান্ড লিমিট করবো তখন কি লিখবো? লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স লিখেছিলাম, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স। তাহলে এখানেও আমি লেফট হ্যান্ড লিমিট বার করবো, তাহলে কি লিখবো? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস একবার, এবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস। তাহলে যখন 0 প্লাস নিচ্ছি, 0 প্লাস মানে কি? ডান দিকের গুলো। তাহলে 0 প্লাস নিলে ফাংশনটার ভ্যালুটা কত? ফাংশনটার ভ্যালুটা স্যার 0 প্লাস যখন নিচ্ছেন ফাংশনটার ভ্যালুটা 1। তাহলে আমি এখানে বসিয়েছি 1। তাহলে যখন লিমিট এক্স টেন্স টু 0 প্লাস নিচ্ছি 1, তখন তাহলে আমার উত্তরটা কত হলো? 1। তাহলে আমার যে এক্স এর মান নেই, মানে ধ্রুবকটা বেরিয়ে এলো, তাহলে ধ্রুবকটা উত্তর হবে 1। আর যখন 0 মাইনাস নিচ্ছি তখন কত হচ্ছে? 2। তাহলে একবার বাঁ দিকে এলো 1 আর ডান দিকের জন্য এলো 2, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি হলো? আলাদা আলাদা হলো। তাহলে আলাদা আলাদা হলে কি হবে? অস্তিত্ব নেই। একই রকম ভাবে বেশ কয়েকটা কোশ্চেন আমি নিচে দেখো দিয়েছি, একটা দেখো রয়েছে মড এক্স বাই এক্স, একটা দেখো এইরকম রয়েছে। এই দুটো কোশ্চেন আমি বলবো তোমরা ঘরের চেষ্টা করবে যেরকম করে করলাম, যদি না পারো পরের দিন আমি বলবো। আগে আমি এইটা বলে দিই মড এক্স জিনিসটা কি। তাহলে মড এক্সটা তোমাদের শিখতে হবে। এই যে দুটো দাঁড়িয়ে দেওয়া আছে না, দুদিকে দুটো এক্স এর দুদিকে দুটো যদি দেওয়াল দেওয়া থাকে, তার মানে কি বলতে চাইছে? যে এই দেওয়াল দুটোর মাঝে যদি তুমি যে যে কোনো ভ্যালু নাও, -10 -20 -27, তুমি মাইনাসের দাও আর প্লাসের দাও, এ সবসময় দেওয়ালের থেকে বাইরে যখনই বেরোবে তখনই সে কি হয়ে বেরোবে? সবসময় সে প্লাস হয়ে বেরোবে। ধরো তুমি দেওয়ালের ভেতরে কি দিলে? ধরো -7 দিলে, -7কে ওই কি করে দেবে? +7 করে দেবে। ধরো দেওয়ালের ভেতরে তুমি দিলে -3, -3 কি করে দেবে? +3। আচ্ছা, ধরো তুমি 5 দিলে, তাহলে 5কেও কি করে দেবে? 5 5ই থাকবে। তাহলে যখন মড এক্স গুলো, তাহলে মড এক্স গুলো কি হচ্ছে? মড এক্স গুলো এক্সই হচ্ছে, যদি আমি এক্স গ্রেটার ইকুয়াল টু 0 বসাই, মানে কি এই 5 7 প্লাস সংখ্যাগুলো যদি বসাও, তাহলে মড এক্স এর ভ্যালুটা কি? ও তো প্লাসটা প্লাসই হয়ে বেরিয়ে আসছে, তাহলে এক্স বেরিয়ে আসছে। কিন্তু যদি মাইনাস বসাচ্ছি, মানে এক্সটা যদি লেস দেন 0 নিচ্ছি, তখন কি হবে? ভ্যালুটা মাইনাস এক্স হবে। দেখো তুমি এখানে মাইনাস, দেখো এখানে -3 বসিয়েছো, তো -3 যখন বেরিয়ে আসছে তখন কি হয়ে বেরিয়েছে? +3। তো -3 +3 হবে কি করে? -3 এর আগে আরেকটা মাইনাস দিতে হবে স্যার, তবে তো মাইনাস মাইনাসে প্লাস হবে। তাহলে এক্সটা যখন নেগেটিভ দিকে ছিল, 0-র থেকে ছোট মানে নেগেটিভ, মানে মাইনাস গুলো যখন মাইনাসের দিকে ছিল, তখন ওকে একটা এক্সট্রা মাইনাস দিতে হচ্ছে, আর ওর কাছে তো মাইনাস আছেই, ওই জন্য ও মাইনাস মাইনাসে প্লাস করে দেবে। তাহলে এক্স লেস দেন 0 ক্ষেত্রে -x, বুঝতে পারলে? এইবার আমি আসি কোশ্চেনটাতে। তাহলে ফাংশন অফ এক্সটা কি দেওয়া আছে না? মড এক্স বাই এক্স আছে। চলো ফাংশন অফ এক্সটাকে ভালো করে লেখা যাক। তাহলে ফাংশন অফ এক্সটাকে যদি আমি ভালো করে লিখতে চাই,
তাহলে কি হবে, এটা ভুল লেখা হয়ে গেল, কাটি। হ্যাঁ, ফাংশন অফ এক্সটাকে যদি আমি ভালো করে লিখতে চাই তাহলে কি হবে, না স্যার এটা হবে এক্স বাই এক্স, যদি আপনি এক্সটা জিরোর থেকে বড় নেন, তাই তো? এই যে আমরা শিখলাম, যদি এক্সটা জিরোর থেকে বড় নিই তাহলে মড এক্স এর ভ্যালুটা কি এক্স, সেটাই লিখেছি, মড এক্স এর জায়গায় এক্স যখন এক্সটা জিরোর থেকে বড়। আর এইটাই হয়ে যাবে স্যার মাইনাস এক্স বাই এক্স, যদি আপনি এক্সটা জিরোর থেকে ছোট নেন। তাহলে এক্সটা জিরোর থেকে ছোট নিলে এবার দেখো কাটাকাটি করলে এটা কত হবে, এটা হবে এক, আর এটা কত হবে, এটা হবে মাইনাস এক। চলো এইবার সে আগের মতো, এইবার আগের মতন আমরা করব, আমাদের ফাংশনটা বের করা হয়ে গেছে। তাহলে ফাংশন যদি বের করা হয়ে গেছে তাহলে আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, কত হবে, কত বসবে, জিরো প্লাস মানে কি, জিরো প্লাস, জিরো প্লাস মানে কে, এই যে জিরো প্লাসে কত বের হয়েছে আমার ফাংশনটা, এক বের হয়েছে স্যার। তাহলে এখানে কত বসাবো, এক সমান কত এলো এক। আর লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাসে কত হচ্ছে স্যার, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাসে হচ্ছে, জিরো মাইনাসে হচ্ছে স্যার কত, মাইনাস এক। তাহলে মাইনাস এক, তাহলে দুটো কি কি হলো, একটা এক এলো একটা মাইনাস এক এলো, তাহলে এক আর মাইনাস এক কি সমান না, তাহলে কি হয়ে গেল, তাহলে হয়ে গেল স্যার রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। তাহলে কি হবে, না স্যার অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। বুঝতে পারলে এই কোশ্চেনটার আনসারটা, বুঝতে পারলে? তাহলে তোমরা এইগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে এই দুটো কোশ্চেন সলভ করবে। তোমরা যারা ছায়ার বই কিনেছো, ছায়ার বই কিন্তু এই কোশ্চেন দুটো পেয়ে যাবে। কোশ্চেন নাম্বারটা আমি এখন বলতে পারছি না, আমাকে দেখতে হবে। তো যাই হোক এগুলো খুঁজলে পেয়ে যাবে, নাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই দুটো চেষ্টা করবে। দেখো এখানে তোমাদেরকে বার করতে হচ্ছে না, এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো তো দেওয়া আছে, এক্স লেস দেন জিরো তো দেওয়া আছে। আচ্ছা এক্স এর জায়গায় তুমি কি করবে, যখন জিরো প্লাস করবে লাস্টে যে যদি এক্স বেঁচে যাচ্ছে তখন এক্স এর জায়গায় জিরোটা বসিয়ে দেবে। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে, না পারলে আমি বলে দেবো। তা তোমাদের মোটামুটি লিমিটের যে প্রাইমারি কনসেপ্ট সেটা তোমাদের ক্লিয়ার হলো আশা করি। তোমরা যদি না বুঝতে পেরেছো তোমরা তাহলে কমেন্ট সেকশনে জানাও। আমি কিন্তু আমার কিন্তু এই ক্লাসগুলো নেওয়াতে তোমাদের ফিডব্যাক অবশ্যই চাই, কারণ আমি এই শুরু করছি ক্লাস। তো তোমাদের কিভাবে আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো, তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেলেই আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবো। আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগছে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আমি এটাকে কন্টিনিউ করব। তোমাদের যেরকম ভালোবাসা পাবো আমি সেটাকে কন্টিনিউ করার জন্য আরো মোটিভেশন পাবো। তো তাহলে চলো তোমাদের পরবর্তী যে ক্লাসে সেখানে আমি লিমিটের বেশ কয়েকটা সূত্র রয়েছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপর আমরা এমসিকিউতে ঢুকে যাব। প্রথমে আমরা ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে সেই বইটার একটা দুটো করে এমসিকিউ করবো, এবং সেম প্যাটার্নের যে এমসিকিউ গুলো সেইগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দেবো। এই যে যেমন এখানে দুটো করলাম, দুটো তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এইরকম ভাবে আমরা এগোবো। তাহলে কি হবে, তোমরাও বাড়িতে তোমাদের প্র্যাকটিস হবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এটাকে আর বড় করছি না, এইরকমই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা শিখবো ইলেভেনের একটা একটা টপিক। তো ধন্যবাদ ম্যাথ স্কুলে সবাইকে আসার জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।